অদ্ভুত দর্শক, লেখা নয়ন আলী নাইম। তৃতীয় পর্ব। তখনই দেখতে পেল নূপুর চোখ দুটো লাল করে শূন্যে ভাসছে, চারপাশে মাথা দুলিয়ে ঘুরছে, আবার ঘুরন্ত ফ্যানের পাখার উপর গুপটি মেরে বসে দাঁত কেলিয়ে হাসছে, লাফ দিয়ে বিছানায় নামছে, ছাদের দেওয়ালে উল্টো হয়ে হাঁটছে। এসব দেখে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে নাসারা জয়ন্তী। ওদিকে রাত 3:30টার দিকে নূপুরের বাবা বিন্তু ব্রমির ঘুম ভাঙল। পাশে স্ত্রীকে না দেখে বিছানা থেকে নেমে নাসারা বলে ডাকতে লাগলো। নাসারা জয়ন্তীর কোনো সাড়ার শব্দ নেই। ওয়াশরুম সহ আশেপাশে দেখলো, কোথাও নেই। তখনই ছাদের উপর থেকে কারো দৌড়ানোর ধপধপ আওয়াজ ভেসে আসলো। এত রাতে ছাদে আবার কে দৌড়াদৌড়ি করছে? বাসায় তো ভাড়াটিয়া ও নেই, তাহলে কে? এসব ভেবে সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠতে লাগলো। যতই এগুচ্ছে ততই শব্দটা প্রকট হচ্ছে। ধীরে ধীরে ছাদে উঠে গেল, আশেপাশে তাকালো। কিছুটা দূরে কে যেন খোলা চুলে দাঁড়িয়ে আছে। ডোক গিলল বিন্তু ব্রমি, বলে উঠল, কে ওখানে? ওখানে কে? কোনো সারা শব্দ নেই, কথা বলতেছে না দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা। কিছুটা ভয় হতে লাগলো বিন্তু ব্রমির। কিছুটা সাহস নিয়ে খুব নিকটে গিয়ে পিঠে হাত রাখলো। লক্ষ্য করে দেখলো তার মেয়ে নূপুর। নূপুরকে দেখে বলল, নূপুর মা, তুই এত রাতে এখানে কেন? কথাটা শেষ হতে না হতেই নূপুর এক ঝটকায় বিন্তু ব্রমিকে ছাদের কিছুটা দূরে ফেলে দিয়ে ভয়ঙ্কর ভাবে গর্জন করতে করতে বলে, বাঁচতে দিব না, আমি কাউকেই বাঁচতে দিব না। বিন্তু ব্রমির মাথা সিমেন্টে লাগে, যার ফলে মাথার কিছু অংশ ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে। তবুও মাথা উঠিয়ে নূপুরের দিকে তাকাতেই ভয় চুপসে যায়। কেননা এটা নূপুর নয়, অদ্ভুত এবং বিশ্রী দেখতে একটা অবয়ব হিংস্রভাবে তাকিয়ে আছে বিন্তু ব্রমির দিকে। মনে হচ্ছে যেন এখনই তেড়ে এসে খেয়ে ফেলবে। বিন্তু ব্রমি ভয়ের চোটে জ্ঞান হারায়। ভোরের আজান দিচ্ছে। প্রতিদিনের মতো ঘুম ভাঙল নূপুরের। আড়মোড়া দিয়ে বিছানা থেকে উঠতেই দেখে তার শরীরে কাপড় নেই, সাথে অনুভব করে ব্যথায় জর্জরিত সারা শরীর। আশেপাশে এক নজর তাকালো। সোফার উপর অগোছালো ভাবে পড়ে আছে পরনের কাপড়গুলো। বিছানা থেকে নামতেই মেয়ে খাটের নিচ থেকে একটা বড় পেঁচা উড়ে গিয়ে জানালার ধারে বসে। পেঁচার এমন ভাবে উড়ে যাওয়ায় চমকে উঠে নিজের বুকে অল্প করে থুতু নিক্ষেপ করল নূপুর এবং দ্রুত সোফায় গিয়ে কাপড়গুলো পরে নিল। তখনই নাক টেনে লক্ষ্য করল বোটকা গন্ধ। গন্ধটা তার শরীর থেকে আসতেছে। নিমিষেই বুঝে গেল কালকের ন্যায় আজকেও হয়তো সুদর্শন পুরুষটা তার সাথে সহবাস করেছে। কিন্তু এত কিছু হচ্ছে সে কিছুই টের পাচ্ছে না। এর কারণ কি? তাকে বশ করে এসব করতেছে নয়তো ওই সুগন্ধ। সুগন্ধটার কারণেই হয়তো আমি বশ হয়ে যাচ্ছি, কিছুই টের পাচ্ছি না। নূপুর এসব ভেসে নিজের চুল নিজেই টানতে টানতে বলছে, দূর কিছুই মনে পড়তেছে না। কথাটা বলে বিছানার চাদরটা হাতে নিয়ে একটু নাক টেনে শুকে ওয়াক্তু থু বলে গোসল করতে গেল। সে গোসল করতেছে, তবে তার মনে হচ্ছে যেন খুব কাছে থেকে একজোড়া লাল চোখ তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে সে দেখতে পারছে না। চারপাশে লক্ষ্য করে দেখল কেউ নেই। একটা কালো বিড়াল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। একটু হাসল নূপুর, তবে মনে মনে খুবই চিন্তিত। লজ্জায় কাউকে বলতেও পারতেছে না তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। দ্রুত গোসল করে রুমে এসে ড্রেস চেঞ্জ করলো আর ভেজা জামা কাপড় আপাতত রুমে শুকাতে দিল। ভোর পেরিয়ে সকাল হয়ে আসলো। নূপুর অবাক হয়ে রুমে শুয়ে আছে। শরীরটা মোটেও ভালো নেই, কেমন যেন অস্থির অস্থির লাগছে। তখনই তার দরজার আড়াল থেকে কানে কারো নাক ডাক ডাকার শব্দ ভেসে আসলো। হতভম্ব হয়ে বিছানা থেকে নেমে দরজা খুলেতেই অবাক হয়ে গেল। তার মা নাসারা জয়ন্তী দরজার বাইরে শুয়ে ঘুমাচ্ছে। গায়ে হাত দিয়ে মা মা করে কয়েকটা ডাক দিতেই চিৎকার করে লাফ দিয়ে উঠে বলল, ভূত 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 বাঁচাও। মায়ের এমন চিৎকারে নূপুর কিছুটা চমকে উঠে পিছিয়ে গিয়ে বলল, কি হয়েছে মা, এমন করছো কেন? আর এখানেই বা কেন ঘুমাচ্ছ? শান্ত হলো নাসারা জয়ন্তী। বুঝতে পারল নূপুর এখন সুস্থ আছে। আমতা করে বলল, না তেমন কিছু না, কালকে তোর শরীরটা একটু খারাপ করেছিল, রুমের লক করে দেখে এখানেই শুয়ে পড়েছি। কথাটা বলে দাঁত কেলিয়ে হাসল নাসারা জয়ন্তী। নূপুর সন্দেহের চোখে মায়ের দিকে তাকিয়ে রুমে ঢুকে বিছানায় বসে আছে। নাসারা জয়ন্তী হাফ ছেড়ে রাতের ঘটনাগুলো মনে করতে করতে রুমে গিয়ে দেখল তার স্বামী বিন্তু ব্রমি বিছানা ছেড়ে ফ্লোরে ঘুমাচ্ছে। চারপাশে সকাল সকাল কিছুটা শীতের আবহাওয়া। এই শীতের আবহাওয়ায় ঘেমে একাকার হয়ে আছে বিন্তু ব্রমির সারা শরীর। নাসারা জয়ন্তী ডাকতে লাগলো, কিন্তু তার ঘুম ভাঙার কোনো নামগন্ধ। অস্বাভাবিক মনে হলো, তাই তো টেবিলে থাকা পানি চোখে মুখে ছিটিয়ে দিল। ততক্ষণাৎ জেগে উঠল বিন্তু ব্রমি। অবাক চোখে নাসারা জয়ন্তীর দিকে একবার তাকিয়ে পুরো রুমটা দেখে বলল, আমি এখানে কিভাবে এলাম? নাসারা জয়ন্তী বলল, তুমি এখানে ছাড়া কোথায় থাকবা? ভালোভাবে দেখো, বিছানা ছেড়ে নিচে ঘুমাচ্ছ। বিন্তু ব্রমির রাতের ঘটনা মনে পড়তে চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে উঠে দাঁড়িয়ে চুটি মেরে বিছানায় বসে নাসারা জয়ন্তীকে সবকিছু খুললে বলল। নাসারা জয়ন্তীও তার চোখে দেখা নূপুরের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলল।
দুজনের দুজনের কথা শুনে হতভম্ব হয়ে সিদ্ধান্ত নিল নূপুরকে ওঝার কাছে নিয়ে যাবে। তাদের কথার মাঝে হঠাৎই নূপুরের হাউমাউ করে কান্নার শব্দ ভেসে আসলো। দৌড়ে নূপুরের কাছে যেতেই দেখল নূপুর ফোনে কথা বলতেছে আর কান্না করছে। নাসারা জয়ন্তী বলল, মা কান্না করছিস কেন, কি হয়েছে? নূপুর কান্নার স্বরে বলল, মা আমার বান্ধবী বন্যা মারা গেছে। পুরনো রাস্তার ধারে উলঙ্গ অবস্থায় তার লাশ পাওয়া গেছে। সবাই সন্দেহ করছে তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এই মাত্র লিয়া ফোন করে বলল, আমায় এখন ওর বাসায় যেতে হবে। এই বলে তড়িঘড়ি করে রেডি হয়ে বাইরে বের হয়ে রিকশা ডেকে উঠে বসল। এদিকে নাসারা জয়ন্তী মেয়ের মুখে বন্যার উলঙ্গ লাশ এবং ধর্ষণ কথাটা শুনে মনের ভিতর আচমকা ভয় প্রদর্শন করল। নূপুর, রিয়া, আঁকি আর শ্রাবণী সহচার বান্ধবী রাস্তার মোড়ে একত্রিত হল। সবাই সবার দিকে এক নজর তাকিয়ে অবাক হল। সবাই মুখ টিকে এসেছে। কেউ কাউকে মুখ ঢাকা নিয়ে কোনো প্রশ্ন না করে শুধুই ভালো মন্দ জিজ্ঞেস করে বন্যার বাসায় গেল। অনেক মানুষ ভিড় করেছে। ওরা ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করল। বন্যার পিতামাতা সহ আত্মীয় স্বজনেরা কান্না করছে আর ধর্ষক সম্বন্ধে কটূক কথা বলে গালি দিচ্ছে। ওরা চারজন মিলে বন্যার লাশের পাশে গেল। কাফন উঠিয়ে মুখটা দেখে ভয়ে আটকে উঠে দ্রুত মুখটা ডেকে দিল। খুবই বিশ্রীভাবে তেতলে গেছে মুখটা। চোখ দুটো উপরে নিয়ে অর্ধেক বের করে নেওয়া হয়েছে। মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয়ে বন্যার। তখনই হঠাৎ করেই নূপুরের নাকের সুদর্শন পুরুষটার সুগন্ধ ভেসে আসলো। নিমিষে ভয় কেটে গেল। অজানা মোহে নিজেকে সঁপিয়ে দিল। চারপাশের ভিড়ের মাঝে কেউ তার শরীর যেন বাজেভাবে স্পর্শ করছে। বেশ কিছুক্ষণ কেটে গেল। কারো ধাক্কায় হকচকিয়ে উঠল। তাকিয়ে দেখে পলাশ দাঁড়িয়ে আছে। ভিড়টা একেবারেই কমে গেছে। অবাক হলো নূপুর। বারবার তার সাথে এরকম হচ্ছে কেন বুঝতে পারছে না। পলাশ বলল, পুলিশ এসে তো বন্যার লাশ পোস্টমর্টম ল্যাবে নিয়ে গেল। এখন বাসায় চলো। নূপুর থতমত খেয়ে জবাব দিল, সত্যি বলতে সে এমন মনে ছিল কখন পুলিশ আসলো কখন বন্যার লাশ নিয়ে গেল জানেই না। তখনই রিয়া, আঁকি ও শ্রাবণী এসে বলল, কোথায় ছিলি নূপুর, তোকে তো অনেকক্ষণ ধরে খুঁজেই পাচ্ছিলাম না। নূপুর আমতা আমতা করে বলল, কই আবার থাকবো, এই তো এখানেই ছিলাম। কই আমরা তো দেখলাম না। নূপুর শুকনি হাসি দিয়ে বলল, আরে এখানেই ছিলাম, আমি এখন আসি, তোরা সাবধানে থাকিস। এই বলে পলাশের সাথে হেঁটে হেঁটে ভিড়ের বাইরে গেল। বাইক এনেছে পলাশ। বাইকে উঠল। পলাশ বাইক চালাতে লাগলো। নূপুর লক্ষ্য করল পলাশ উল্টো রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে। ছোট করে কাশি দিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? এটা তো বাসায় যাওয়ার রাস্তা নয়। পলাশ স্বাভাবিক স্বরে বলল, আমি জানি, অন্য জায়গায় যাচ্ছি, চুপ করে বসে থাকো। এই বলে বাইকের স্পিড বাড়িয়ে পুরনো একটা বিল্ডিং এর সামনে গিয়ে বাইক দাঁড় করালো। নূপুর অবাক হয়ে বলল, এটা কোন জায়গা, কোথায় আসলেন? পলাশ ইঙ্গিতে নূপুরকে তার সাথে আসতে বলল। পলাশ পুরনো বাড়িটার ভিতরে গেল। নূপুর পিছনে পিছনে আসলো। ভিতরে প্রবেশ করে অবাক হলো। তার পিতামাতা সহ কয়েকজন ওঝা বসে আছে একটা প্লাস্টিকের পাটির উপরে। পলাশ ইঙ্গিতে তাকে ওঝার সামনে বসতে বলল। নূপুর আস্তে করে এগিয়ে গিয়ে ওঝার সামনে বসল। তখনই নূপুর মা কান্নার স্বরে বলল, কালা বাবা, আপনাকে তো আমার মেয়ের ব্যাপারে সবকিছুই বলেছিস, দয়া করে আমার মেয়েটাকে রক্ষা করুন। কালা ওঝা বলল, আমি থাকতে কিছুই হবে না তোর মেয়ের, আমি দেখতেছি। এই বলে নূপুরকে বলল, তোমার নাম কি মামনি? নূপুর বুঝে গেল তার পিতামাতা সবকিছু হয়তো জেনে গেছে, রাতে আড়াল পেতে হয়তো সবকিছু দেখেছে। তাই বলল। নূপুর ব্রমি। নূপুরের কথায় কালা ওঝা একটা পানির পাত্রে হাত রেখে চোখ বুজে বলল, তোমার মাথার ওড়না সরাও তো। নূপুর কথাটা শুনে প্রথমে দ্বিধাবোধ করলেও মায়ের ইশারায় খুলে ফেলল। নূপুরের চুল দেখে অবাক হলো সবাই। ঝাপটা বেঁধে গেছে চুলগুলো, লালচে বরণ ধারণ করেছি। তা দেখে কালা ওঝা বলল, কত সুন্দর চুল, শয়তানটা মেয়েটার চুলগুলো নষ্ট করে ফেলল। কথাটা বলে নূপুরের চোখ দুটো, গলায় এবং মুখে থাকা দাগগুলো লক্ষ্য করে বলল, খুব বাজে অবস্থা হয়েছে মেয়েটার। একটা জিনের পরিবার আছর করেছে ওর উপর। শনিবার আসতে হবে। আপাতত তাবিজ লিখে দিচ্ছি, কোনো মতে শনিবার পর্যন্ত নিশ্চিন্ত থাকা যাবে। নূপুরের মা কান্না ভেজায় বলল, আচ্ছা কালা বাবা, শনিবার কখন আসবো? কালা ওঝা একটা তাবিজে ফুট দিতে দিতে অল্প করে বলল, শনিবার খুব সকালে গোসল না করে পবিত্রভাবে আসতে হবে। সাথে করে 2টা গোলাপ ফুল, 2টা কলা, যুবক সারের প্রসাব, যে কোনো মেয়ের মাসিকের তোড়া এবং নূপুরের প্রসাব আনতে হবে। বাকিটা আমিই করব। এই বলে তাবিজটা নূপুরের গলায় পরিয়ে দিল। কালা ওঝার কথাটা শুনে জবাব দিল নূপুরের মা। নূপুর তো অবাক চোখে পরিস্থিতি বুঝতেছে। ওঝাকে কিছু টাকা দিল বিন্তু ব্রমি এবং সবাই সেখানে থেকে বাসার উদ্দেশ্য রওনা দিল। চলবে। কাটা দিয়ে কাটা তুলতে ওঝার চাওয়া জিনিসগুলো নাপাক হলেও জিন তাড়ানোর জন্য প্রয়োজন। বিশ্বাস না হলে তান্ত্রিকের কাছে গিয়ে জিজ্ঞেস করে নেল। ওয়েটিং ফর নেক্সট পার্ট।